বলো চারেরটা, তাই তো? পড়ো চারেরটা। চারেরটা আছে অখিল বাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন। ব্যাস, এবার থেমে যাও। মোট সম্পত্তি কত তাহলে? 1 অংশ দাও। মোট সম্পত্তিকে 1 অংশ ধরা হয়, তাই তো? আচ্ছা, লাইব্রেরিতে দান কত? 1/4 অংশ। আচ্ছা, পড়ো তারপরে। বাকি সম্পত্তির 1/4 অংশ স্ত্রীকে দেন। ব্যাস, বাকি সম্পত্তি কত তাহলে? বাকি সম্পত্তি 1/4। বাকি সম্পত্তি 1/6। বাকি সম্পত্তি কত? মোট সম্পত্তি 1 অংশ, লাইব্রেরিতে দান করলে 1/4, তাহলে বাকি সম্পত্তি কি হবে? 1 মাইনাস 1/4 হবে। বুঝতে পারছো এখানটা? মোট সম্পত্তি 1 অংশ ছিল তো, তার মধ্যে 1-এর মধ্যে 1/4 অংশ দান করেছে, তাহলে বাকি কত? 1 মাইনাস 1/4। লসাগু করলে 4, 4-এর মধ্যে 1, এই যে 4 বাদ যায়, 4 1 4, 4-এর মধ্যে 4 1 বাদ যায়, 1 1 1, তাহলে 1 মাইনাস 1/4 মানে 3/4 অংশ। এই বাকি সম্পত্তি 3/4 অংশ। বুঝলে এখানটা কি? বুঝতে পারলে? এবার এই বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন, তাহলে স্ত্রী পেল বাকি সম্পত্তির, মানে এই যে বাকি যে সম্পত্তিটা তার 1/6 অংশ পেল। এই যে, ঠিক আছে? বোঝা গেল? মাথায় ঢুকলো? বাকি সম্পত্তির 1/6 স্ত্রীকে পেল, স্ত্রী বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে 3/4 লিখবে, এখানে 1/6 লিখলে 3 2 6, তাহলে কত হলো? 1/8 অংশ। 1/8 অংশ, ঠিক আছে? আচ্ছা, এরপর বলেছে কি? বাকি অংশ, আবার বাকি অংশ, তাহলে বাকি অংশ কত? আবার তো বাকি করতে হবে, তাহলে বাকি সম্পত্তি কত? বলো কি হবে? আগে বাকি সম্পত্তি কত ছিল? 3/4। তাহলে এখন কত হবে? সেই 3/4 থেকে 1/8 বাদ যাবে, তাই না? কারণ 1/8 অংশ তো স্ত্রী পেল। তাহলে 4 আর 8-এর মধ্যে লসাগু হচ্ছে 8, 8-এর মধ্যে 4 2 বাদ যায়, 3 2 6, 8-এর মধ্যে 8 1 বাদ যায়, 1 1 1, তাহলে কত হচ্ছে? 5/8 অংশ। তাহলে বাকি সম্পত্তি এখন তার কাছে পড়ে রয়েছে 5/8 অংশ সম্পত্তি, তাই তো? এবার কি করেছে? বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবে। বাকি সম্পত্তিটা রেখা বুঝিয়ে দেবেন। কোনখানটা তুমি বুঝতে পারছো না আমাকে বলো। এটা বাকি সম্পত্তি ছিল তো, সেখান থেকে স্ত্রীকে দিয়েছে তো, কত দিয়েছে? তাহলে বাকি কত থাকবে? বাকি মানে কি? যে মানে এটা দিল, এটা কিন্তু বাকি বলে। তাহলে যেটা দিল সেটা বাদ যাবে, সেটা কিন্তু বাকি বলে। যে আমার কাছে 10টা আম আছে, আমি ওকে 4টে দিলাম, তাহলে বাকি কটা আম আছে? কোত্থেকে পাচ্ছ? কি কোত্থেকে কি বিয়োগ করলে? তাহলে এটা তো তাই হবে, যেটা বাকি সম্পত্তি ছিল সেখান থেকে এইটা স্ত্রীকে দিয়েছে, বাকি সম্পত্তির 1/6 অংশ। তাহলে 1/8 হচ্ছে তো, স্ত্রী পেল। তাহলে এখন বাকি কত আছে বলো? 3/4 মাইনাস 1/8। বুঝতে পারলে জায়গাটা? দেখো, বুঝতে পারছো কি? বুঝতে পারলে? একদম বিয়োগ হবে বাকি সম্পত্তি মানে। কিন্তু তার আগে দেখতে হবে যে এর কথাটা কোথায় আছে। যেমন এইটা, যে প্রথমে মোট সম্পত্তি 1 অংশ ছিল, লাইব্রেরিতে দান করেছে 1/4 অংশ, তাহলে বাকি কত? 1 মাইনাস 1/4, তাই তো? করলে কত হচ্ছে? 3/4। এই বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দিয়েছে, তাহলে 3/4 ইন্টু 1/6, তাহলে কত হচ্ছে?
1/8 কাটাকাটি বুঝতে পেরেছো? আবার বাকি সম্পত্তি চলে আসবে। আগে বাকি সম্পত্তি ছিল 3/4, তার মধ্যে 1/8 স্ত্রীকে দিয়েছে, তাহলে 3/4 মাইনাস 1/8 মানে 5/8। এটা বুঝতে পেরেছো তো? এবার এইটা কি করেছে, বাকি সম্পত্তিটা দুই ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করেছে, তাই তো? তাহলে প্রত্যেক ছেলে পাবে, কি করে বার করবো বলো? ওই তো প্রত্যেক ছেলে পাবে দুই ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে, তাহলে কি দিয়ে ভাগ হবে? 2 দিয়ে। বুঝতে পারলে? 10টা আম দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম, প্রত্যেকে কটা করে পাবে? কি করে পেলে? 10কে 2 দিয়ে ভাগ করে তো, এটাও তাই হবে। তাহলে 5/8 এইটা কি করেছে? ভাজিত 2। আচ্ছা, 2 দিয়ে ভাগ করা মানে ভাগ থেকে গুণ হয়ে গেল, 2টাও হয়ে যাবে 1/2 অনন্য, তাই তো? তাহলে কত হলো? 5/8 দুগুণে এখানে গুণ করলে 16 হয়ে যাবে। 5/16। প্রত্যেক ছেলে মেয়ে পাবে, প্রত্যেক ছেলে পাবে 5/16। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলে তো? প্রত্যেক ছেলে পাবে 5/16। ঠিক আছে, মাথা ঢুকলো এটা? আচ্ছা, আমি কোন বন্ধ করেছিলাম? আচ্ছা ঠিক আছে, 4টে লেখা হয়ে গেছে তো? লেখা আছে তো? হ্যাঁ। আচ্ছা, 5এরটা দেখো, পড়ো 5এরটা কি আছে? 5এরটা আছে 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকে। আচ্ছা, তাহলে 150 টাকার 1/2 কত বার করতে হবে তাহলে? তার আগে 150 টাকার 1/2। 150 ইন্টু 1/2। হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 150 ইন্টু 1/2, তাহলে কত? 150কে 2 দিয়ে ভাগ করলে 150/2, তাই তো? তাহলে কত হচ্ছে? 75 টাকা। 150কে 2 দিয়ে ভাগ করলে, বোঝা গেল? হ্যাঁ, তাই তো? 150কে 2 দিয়ে ভাগ করলে 75 হয়। ভাগ পারবে তো করতে? ভাগ পারো তো? হ্যাঁ, এই যে 150 তাকে 2 দিয়ে ভাগ, 7 দুগুণে 14, হাতে থাকবে 1, 5 দুগুণে 10, বোঝা গেল? 75 টাকা। বলছে 75 টাকা থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে? কত টাকা নিলে? 75 টাকা থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে? বীজগাণিতিক ভাবে করতে পারবে, যে মনে করি এ টাকা নিলে, এরকম করে লিখতে হবে। মনে করি এ টাকা নিতে হবে, এ টাকা নিতে হবে। তা তুমি যখন কোনো কিছু থেকে কোনো কিছু নিচ্ছ, তার মানে তুমি তো বিয়োগ করছো। নিচ্ছ মানে 75 মাইনাস এ ইকুয়াল টু 30। ঢুকলো মাথা? যে 75 টাকা থেকে এ টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে, তাই তো লেখাটা? হ্যাঁ, আচ্ছা, তাহলে কিভাবে বার করবে? এর মান কি করে বার করবে? ভালো করে বোঝো, ডান দিক বাঁ দিক করতে হবে। কিরকম করে করবে? এটা মাইনাস এ আছে তো, বাঁ দিকে আছে তো, ডান দিকে গেলে কি হয়ে যাবে? প্লাস এ। আর এই 30টা ডান দিকে আছে তো, মাইনাস হয়ে যাবে এই যে 75 থেকে। তাহলে কত হলো? 45 ইকুয়াল টু এ। 45 টাকা নিতে হবে, বুঝলে? বুঝতে পারলেন যে মাইনাস এটা ডান দিকে চলে গেল, প্লাস এ হয়, কারণ তোমাকে কিসের মান বার করতে হবে? এর মান তো, মাইনাস এর মান নয় তো। তাহলে মাইনাস এটাকে কি করতে হবে? প্লাস এ করতে হবে। করে দিলাম ডান দিকে পাঠিয়ে। আবার ডান দিকে 30 ছিল, সেটাকে মাইনাস করে বাঁ দিকে নিয়ে এলাম। ঠিক আছে, বুঝতে পারলে? এটাকে বলা হচ্ছে সমীকরণ গঠন এবং সমাধান। ঠিক আছে, আচ্ছা 6টা দেখো, পড়ো 6টা। 6টা আছে 6-এর সাথে 3 গুণের সাথে কত যোগ করলে 2 গুণ 6-এর সাথে? তাহলে 6-এর সাথে 3 গুণ, তাহলে প্রথমে 6/7 তাকে 3 দিয়ে গুণ করো,
কত হবে? 3টা 7-এর সঙ্গে কাটাকুটি যায় না, কারণ দুজনেই মৌলিক সংখ্যা। 6 দিনে গুণ করলে 18/7, তাই তো? তাহলে বলছে 18/7 এর সঙ্গে কত যোগ করলে, মনে করি এ যোগ করতে হবে, তাই তো? হ্যাঁ, কত যোগ করলে বলেছে তো? কত যোগ করলে কি হবে? 2 পূর্ণ 6/7 হবে, মানে 2 পূর্ণ 6/7, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, তাহলে 18/7 এর সঙ্গে এ যোগ করলে 2 পূর্ণ 6/7, 7 দুগুণে 14 প্লাস 6 20/7, কি মাথায় ঢুকলো? হ্যাঁ, এটা ছিল হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। জানো তো মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে করতে হয়? এটাকে গুণ করতে হবে, 7 দুগুণে 14 প্লাস 6/7, হর একই থাকবে, ঠিক আছে? লব পরিবর্তন হয়ে যাবে, হরের থেকে বড় হয়ে যাবে, বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে এবার এর আমি কিসের মান বার করব? এর মান। তাহলে এই ইকুয়াল টু কত হবে? এর সঙ্গে এই জিনিসটা বাঁদিকে আছে তো, তাহলে তুমি এর মান বার করছো, মানে এ ছাড়া আর কেউ থাকবে না, তার মানে বাঁদিকের জিনিস ডান দিকে পাঠাতে হবে। কিভাবে পাঠাবে? 20/7 মাইনাস 18/7 হয়ে যাবে। কেন? কারণ এটা বাঁদিকে প্লাস আছে, আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস, প্লাস বাঁদিক থেকে ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল? ভিডিওটা দেখবে, ভালো করে শুনবে, এখানে তো অডিওটাও থাকে, তাহলে মাথায় ঢুকবে জিনিসটা, ঠিক আছে? তাহলে এই ইকুয়াল টু কত হচ্ছে? লসাগু হচ্ছে 7, 20 মাইনাস 18, তাহলে কত হলো? 2/7। তাহলে কি করতে হবে? 2/7 যোগ করতে হবে। বোঝা গেল? আচ্ছা, 7টা বড়। একটা হচ্ছে শহরের একটা অনুষ্ঠানের প্রথম বছর 1400 জন দর্শক এসেছিলেন। পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছরের চেয়ে 7.10 বেড়ে গেল। পরের বছরের মোট কতজন দর্শক এসেছে? আচ্ছা, তাহলে প্রথম বছর কত দর্শক এসেছে? প্রথম বছর দর্শক সংখ্যা, এটা বুঝতে পেরেছো তো? প্রথম বছর দর্শক সংখ্যা কত? 1400। এবার কি বলেছে? পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছরের থেকে 7.10, প্রথম বছরের থেকে বেড়ে গেল। তাহলে দ্বিতীয় বছর দর্শক সংখ্যা কত হয়? প্রথমের পর দ্বিতীয় আসে, দ্বিতীয় বছর দর্শক সংখ্যা কত হচ্ছে? 1400 এর, তাই তো? মানে গুণ 7.10 বেড়ে গেল, ঠিক আছে? 1400 ইন্টু 7.10, তাই তো? তাহলে কত হচ্ছে বলো? কত হবে? দাঁড়াও, 7.10 বেড়ে গেল তো, তাই তো? দর্শক সংখ্যা, আর আগে তো 1400 জন ছিল, তারপরে তো 7.10 বাড়বে, 1400 তো ছিলই, তারপর আবার 7.10 বেড়েছে। শুধু তো এটা করলে হবে না, তাহলে তো কমে যাবে। দেখবে একটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখো 1400 গণিতক 7.10 প্লাস 1400, 0 0 কেটে গেল, 7 14 গুণ করলে 98, 980, তাহলে কমে গেল তো। তাই এটাকে নিতে হবে তো। দ্বিতীয় বছর দর্শক সংখ্যা 7.10 বেড়ে গেল বলেছে, বেড়ে গেল মানে এটা তো আগে থাকবেই, তার সঙ্গে এটা হলো। মাথায় ঢুকলো ব্যাপারটা? কোনো জিনিসকে বাড়ানো মানে তুমি যদি শুধু এটা করো তাহলে তো এই সংখ্যাটা তো কমে যাচ্ছে, তুমি যদি এটা বাদ দাও তাহলে তো এই সংখ্যা 980 এর থেকে কম, তাহলে এটা হতে পারে না। হতে পারে কি? তাহলে এটাকেও ধরতে হবে। এবার ব্যাপারটা বোঝা গেল? তাই জন্য এই জিনিসটা প্রথমে লিখে নিই বোঝানোর জন্য, যে সংখ্যাটা কিন্তু তুমি যদি বার করো এটা কম হয়ে যাবে, তোমাকে এটা ধরতে হবে।
বোঝা গেল? ধরতে কেন হবে? তারপর দ্বিতীয় বছর আরো বেশি লোক এসেছিল, মানে প্রথমে তো 1400 জন লোক এসেছিলই, তারপরে তার 7.10 আরো এসেছিল। ঠিক আছে, তাহলে 980 প্লাস 1400। ঠিক আছে, তাহলে এখানে দুটো শূন্য দুটো শূন্য, দুটো ঘর 80, 14 আর 9 23, 2380 জন। ঠিক আছে, এবার কি জিজ্ঞেস করেছে? পরের বছরে মোট কতজন দর্শক এসেছিল, শুধু পরের বছর দিয়েছে, তাই তো? তাহলে 2380 উত্তর হবে, 2380 জন এসেছিলেন। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এবার একটা কথা শুনি। এসেছিলেন লিখে দিচ্ছ, ঠিক আছে, এটা ঠিক আছে। পরের বছর জিজ্ঞেস করেছে যে পরের বছরে মোট কতজন, আর যদি জিজ্ঞেস করে যে 2 বছর মিলিয়ে মোট কতজন এসেছিল, তাহলে কি উত্তর হবে? এই 2380 সঙ্গে আগের 1400 যোগ করতে হবে, তাই তো? এটা প্রথম বছরের জনসংখ্যা, এটা দ্বিতীয় বছরের জনসংখ্যা, তাই তো? ঢুকলো মাথায়? যদি জিজ্ঞেস করে 2 বছরে মোট কত এসেছিল, সেটাই দুটো যোগ হবে। আর এখানে অঙ্কটা দিয়েছে পরের বছর মোট কতজন দর্শক এসেছে, শুধু এই বছরটা, দ্বিতীয় বছরটা ধরতে হবে। যেরকম জিজ্ঞেস করবে সেরকম করতে হবে, মাথাটা খাটিয়ে বুদ্ধি কাটিয়ে অঙ্ক করতে হবে। এটা কোনো মুখস্থ করার সিস্টেম নেই এখানে। ঠিক আছে, আচ্ছা আরেকটা বলো। আটেরটাতে নিচের সংখ্যাগুলি অনন্য খুঁজে ও যাদের অনন্য প্রকৃত ভগ্নাংশ তাদের গোল চিহ্ন দিই। আচ্ছা, তাহলে সাতের তাহলে অনন্য করবো, তাহলে প্রথমে 7/5, তাই তো? এটা লিখে অনন্য লিখবে। হ্যাঁ, অনন্য হচ্ছে 5/7, ঠিক আছে, দিয়ে লিখবে প্রকৃত ভগ্নাংশ, তাই তো? হ্যাঁ, প্রকৃত ভগ্নাংশ লিখে গোল চিহ্ন দিতে বলেছে, তাই তো? যেগুলো যেগুলো প্রকৃত ভগ্নাংশ তাদের গোল চিহ্ন দিই। কি 1/3 এর অনন্য কত? 3/1, তাই তো? এটা কি 3/1 কি প্রকৃত ভগ্নাংশ? এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এটা তাহলে হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, আচ্ছা 3 নম্বরটা বলো। 3 নম্বরটা আছে 5/8। 5/8, 5/8, তাহলে অনন্য কত? 8/5, উল্টে দিলেই তো হয়ে গেল, তাই তো? বুঝতে পারছো? অনন্য মানে উল্টে দাও, খুব সিম্পল, ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, আর অনন্যকে ইংলিশটা এখানে লিখে দিচ্ছি রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল জানতে কি সেটা সবার আগে বলো, লিখে তো অনেক কিছু দিয়েছি। এটা হচ্ছে অপ্রকৃত। উপরের কাছে গেল নাকি? তারপর পরটা কি আছে? তারপরে একটা আছে 9/7, এটা অন্যভাবে সাথে এটা হয়ে যাবে হচ্ছে প্রকৃত। গোল চিহ্ন দিতে বলেছে, তাই তো? তারপরে 5-এরটা কত আছে? এটা আছে 12/5, এটা 5। 12/5 অনন্য। এই ভগ্নাংশটা লিখে অনন্য লিখবে, ঠিক আছে? যেরকম করে বলছি সেরকম করে করবে। হ্যাঁ, অনন্য 5/12 দিয়ে লিখবে প্রকৃত ভগ্নাংশ, গোল চিহ্ন দিয়ে দিলে, ঠিক আছে? 6-এরটা কত? 6-এটা হচ্ছে 5/8। 5/8, তাহলে অনন্য কত? 8/5, অপ্রকৃত ভগ্নাংশ, তাই তো?
তাহলে এখান থেকে কি বুঝলে? প্রকৃত ভগ্নাংশের অনন্যক অপ্রকৃত ভগ্নাংশ হবে, আর অপ্রকৃত ভগ্নাংশের অনন্যক প্রকৃত ভগ্নাংশ হবে। বুঝতে পারলে? সাথে একটা কথা আছে, আর সাতেরটা আছে একের আট। বলো এদিকে। একের আটের কি হবে? এরপরটা তুমি বলবে। তাহলে এটা কি ভগ্নাংশ বলো? বলো এটা কি ভগ্নাংশ? এটা প্রকৃত ভগ্নাংশ। দেখতে পাচ্ছ না? মানে এই লেখাটা এখান থেকে দেখতে পাচ্ছ না? তাহলে চোখের ডাক্তার দেখাতে হবে। এটা 8/1 লেখা আছে। 8/1 কি ভগ্নাংশ হবে? হ্যাঁ, 8 মানে হরটা বড়, এই লবটা বড়। বোঝা গেল? কোথা থেকে আলো করছে এখানে? এই 8টা এখান থেকে দেখতে পাচ্ছ না? আলো পড়লে 8টা দেখা যাচ্ছে। ভালো করে দেখো, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এটা সায়েন্স, এটা আলো না পড়লে চোখের ডাক্তার দেখাতে হবে। তার মানে চোখে অসুবিধা হচ্ছে। কি দেখতে পাচ্ছ? এখান থেকে 8টা দেখা যাচ্ছে না? আমি তো এখানে দেখতে পাচ্ছি, তো 8টা দেখা যাচ্ছে। আলো পড়ছে কিন্তু 8টা দেখা যাচ্ছে, কারণ কালো কালিতে লেখা আছে, আমার না নীলে লেখা আছে। কারণ গোটা কালারটাকে অ্যাবজর্ব করতে পারে, কালো রং সবচেয়ে বেশি আলো শোষণ করতে পারে। ওই জন্য গরমকালে কালো জামা পরে বেরোতে নেই, গরম বেশি লাগে। সাদা জামা পরে বেরোতে হয়, আলোটাকে রিফ্লেক্ট করে দেয়। তাহলে যদি সাদায় লিখতাম তাহলে কি হতো? তাহলে তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল, তাই তো? আচ্ছা, তারপরে কি লেখা আছে? 9টা কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান? বলো কোন সংখ্যার একটা মাত্র সংখ্যা আছে 1, কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান? এখানে সব, এখানে একটা ব্যাপার আছে, দাঁড়াও, এখানে একটা ব্যাপার আছে। কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান? উত্তর অ্যাকচুয়ালি দুটো হয়, কিন্তু তোমাদের একটাই উত্তর হবে, একটা যে 1, আরেকটা কি জানো? -1। হ্যাঁ, নেগেটিভ ইন্টিজার। ঋণাত্মক সংখ্যার নাম শোনো? ঋণাত্মক সংখ্যা তুমি শুনেছো? ঋণাত্মক সংখ্যার নাম -1, -2। সংখ্যা রেখা, শূন্যর বাঁ দিকে যেগুলো থাকবে সেগুলো মাইনাস সংখ্যা। এলাকা দেখি নিচে দিকে দেখো, দিকে দেখো, এ দেখো শূন্য একদম ঠিক মাঝখানে থাকবে, সংখ্যা রেখা বলে, ঠিক আছে? শূন্যর পরে থাকবে হচ্ছে তোমার এদিকে হচ্ছে 1, এদিকে 2, এদিকে 3 থেকে যেরকম সংখ্যা চলবে, তাই তো? কোটি, লক্ষ কোটি যা চলবে চলবে। এখানে থাকে হচ্ছে -1, -2, -3, এখান থেকে আবার মাইনাস পর্যন্ত ওদিকে চলবে, ঠিক আছে? তাই -1 হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এখানে ঋণাত্মক সংখ্যা নেই বলে উত্তরটা হবে 1। 1 সংখ্যার অনন্যক 1, এরকম লিখতে হবে যে 1-এর অনন্যক 1, ঠিক আছে? আর আরেকটা উত্তর দ্বিতীয় সংখ্যা বলে লিখে দিচ্ছি। দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে -1, কারণ তুমি যদি -1 কে -1 লিখে -1 কে -1 দিয়ে ডিভাইড করে দিলে একই হয়ে যাচ্ছে। এক বাই -1 করলে -1 হবে, ঠিক আছে? হ্যাঁ, 1-এর অর্ডার হচ্ছে 1, বুঝা গেল? কোন সংখ্যাকে আমরা কি করি? উল্টে দিই, তাহলে -1 কে উল্টালে -1 হবে, কিন্তু -2 হলে হবে না। -2 কে উল্টে দিলে তো -1/2 হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, তাই না? বুঝা গেল? হ্যাঁ, যেমন 5-এর অর্ণক কি হবে? 1/5, 1/, সেটা হয়ে যাচ্ছে। এবার 1 কে যদি -1 দিয়ে ভাগ করি তাহলে কি হয়? 1/-1 কি হয়? যে 1 ভাজিতক -1, উত্তর হবে হচ্ছে -1।
তাহলে মাইনাস একের অনন্যক মাইনাস একই হয়, আবার একের অনন্যক একই হয়, 1/1 1। তাহলে একের অনন্যক হচ্ছে 1। বোঝা গেল? দুটো উত্তর হয় এটা অ্যাকচুয়ালি, কিন্তু ঋণাত্মক সংখ্যা তোমাদের এই চ্যাপ্টারে নেই বলে শুধু ধনাত্মকটা ধরলেই হবে। ঠিক আছে, -1 হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো 10 বলো। দশেরটা আছে রোমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার 2/3 অংশ আমাকে দিল। রোমা যদি 18টি স্ট্যাম্প আমাকে দেয়, তবে রোমার কাছে কতগুলি স্ট্যাম্প? তাহলে রোমার কাছে কতগুলো স্ট্যাম্প ছিল তোমাকে বার করতে বলেছে, যেটা জানো না তুমি, তাই তো? হ্যাঁ, তাহলে মনে করি রমার কাছে এটি স্ট্যাম্প ছিল, তাই তো? রমা কতগুলো স্ট্যাম্প দিল? আমাকে রমা কতগুলো স্ট্যাম্প দিল? 18। আর ভগ্নাংশে কটা দিল? দুরকম আছে তো, 2/3 অংশ আমাকে দিল। 2/3 অংশ দিল তো, তাহলে আমাকে কটা দিল? এর 2/3 অংশ তো, এবার বুঝলে? হ্যাঁ, এটা স্ট্যাম্পের 2/3 অংশ তো, তাহলে কটা দিল? 2a/3টা স্ট্যাম্প। ঠিক আছে, তাই তো হচ্ছে a × 2/3। এই যে a × 2/3 2a/3 তো, তাহলে 2a/3টা স্ট্যাম্প আমাকে দিল তো, আবার সংখ্যায় কটা দিল? 18টা তো। এই যে 2a/3 = 18। মাথা ঢুকলো এবারে? আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে লেখার টাইম দেবো তো। এখানটা বুঝতে পারলে যে ভগ্নাংশ আর সংখ্যা দুটো মেলাতে হবে। 2/3 2a/3, ঠিক আছে? আরেকটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি, দেবো দেখিয়ে। এটা আগে করো। 2a/3 = 18 তো, তাহলে 2a/3টা স্ট্যাম্প দিল, আবার এদিকে লেখা আছে 18টা স্ট্যাম্প দিল, তো দুটোই তো সমান, একটা ভগ্নাংশ একটা সংখ্যা, তাই তো? এবার এখান থেকে কি কার মান বার করতে হবে? এর মান বার করতে হবে। আচ্ছা এবার দেখো এই কথাটা মানে জানো, এই কথাটা মানে 2/3টা এর সঙ্গে গুণ আকারে আছে, মানে 18 তো। হ্যাঁ, এবার এর মান বার করছি, ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ তো, ভগ্নাংশ যদি ডান দিক থেকে বাঁ দিকে যায় তাহলে তার অনন্যক হয়ে যায়। দেখো 3/2 হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ কেন হয়ে গেল একটু পরে বলছি, দাঁড়াও। 2 × 1 = 2, 2 × 9 = 18, তাহলে 3 × 9 কত? 27টা স্ট্যাম্প। এবার আমার কাছে রমার কাছে কি 18 কম স্ট্যাম্প থাকলে কি 18টা স্ট্যাম্প দিতে পারবে? তাহলে রমার কাছে তো 18 থেকে বেশি থাকতে হবে। তাই এই প্রকৃত ভগ্নাংশের অনন্যক হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ। 18 সঙ্গে যদি 1 থেকে কোনো, আচ্ছা 18কে 1 দিয়ে গুণ করলে তো 18 হয়, তার বেশি দিয়ে গুণ করতে হবে তো, তবেই তো বড় উত্তর বেরোবে। তাহলে 1-এর বেশি ভগ্নাংশকে আমরা কি বলি? অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের মান তো 1-এর থেকে কম, অপ্রকৃত ভগ্নাংশের মান 1-এর থেকে বেশি তো। তাহলে 18 থেকে বেশি উত্তর পেতে গেলে আমাকে কি দিয়ে গুণ করতে হবে? 1-এর থেকে বড় কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে তো। হ্যাঁ না না, 18কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 18 হয়। তাহলে বেশি বড় উত্তর পেতে গেলে বেশি দিয়ে গুণ করতে হবে তো। তাহলে যা কিছু 1-এর থেকে বড় বা যেই ভগ্নাংশ সেটাকে কি বলে? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে বুঝতে পারলে প্রকৃত ভগ্নাংশ ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে গিয়ে অপ্রকৃত হয়ে গেল। ঠিক আছে, তাহলে কাটাকুটিটা বুঝতে পেরেছো? হ্যাঁ, 2 × 9 = 18, ঠিক আছে, 3 × 9 = 27। হ্যাঁ, তাহলে কি লিখতে হবে? 27টা স্ট্যাম্প ছিল, 27টা স্ট্যাম্প ছিল। আবার আরেক রকম ভাবে করতে পারো, যেরকম যে 2/3 অংশ দিয়েছে, 2/3 অংশ সমান 18টা স্ট্যাম্প, এরকম করে করতে পারো ঐকিক নিয়মে। বোঝা গেল? তাহলে 1 অংশ কত? ঐকিক নিয়ম তো। আচ্ছা 2/3 বড় না 1 বড়? বলো। 1 বড় তো, তাহলে বড় করতে গেলে গুণ করতে হবে তো।
তাহলে এক অংশে উত্তর বেশি হবে তো। 2/3 অংশ যদি 18টা স্ট্যাম্প হয়, এক অংশে উত্তর বেশি আসবে তো। কেন? কারণ 2/3 এর থেকে 1 বড় তো। হ্যাঁ, 1 ইজ গ্রেটার দ্যান 2/3 তো। তাহলে বড় উত্তর বার করতে গেলে আমাকে তো অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে, উল্টে যাবে, তাই না? ঢুকলো মাথায়? ঠিক আছে, তাহলে কত হলো? একই হচ্ছে 9 × 3 27টা স্ট্যাম্প, 27টা স্ট্যাম্প। বোঝা গেল? হ্যাঁ, এগারোটা বড়। 11টা আছে রাজিয়া তার টাকার 2/5 দেবনাথকে ও 3/10 সুমিতাকে দেওয়ার পরে তার কাছে 180 টাকা রইল। প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল হিসাব। তাহলে প্রথমে রাজার কাছে কত টাকা ছিল? এ টাকা। রাজিয়ার টাকার পরিমাণ হচ্ছে এ, তাই তো? এবারে কি করেছে রাজিয়া? টাকার 2/5 অংশ দেবনাথকে দিল তো। তাহলে দেবনাথ পেল কত হবে? টাকার 2/5 অংশ তো। তাহলে এ টাকার তো, মানে a × 2/5। তাহলে কত হলো? 2 × a, মানে 2a/5। এত টাকা পেলো তো। আচ্ছা, বাকি টাকা বলেনি তো। না, ও 3/10 অংশ সুনিতাকে দিল। তাহলে সুনিতা কত পেল বলো? সুনিতা কত পেল? বলো বলো, সুনিতা কত পেল? 3/10 অংশ তো। কত টাকা 3/10 অংশ পেল? এ টাকা। রাজিয়ার এখানে তো বাকি টাকা, বাকি কথা লেখা আছে কি? বাকি হলে মাইনাস করে গুণ করতে হতো। বাকি লেখা আছে কি? না, তাহলে মোট টাকার 3/10 অংশ পেয়েছো তো। মোট টাকার পরিমাণ কত বলো? মোট টাকার পরিমাণ এ, টাকার পরিমাণ। বুঝতে পারছো না ব্যাপারটা? রাজিয়া কি অঙ্কটা পড়ো, বলো অঙ্কটা পড়ো, অঙ্কটা পড়ো, অঙ্কটা পড়ো। আরে অঙ্কটা জোরে জোরে পড়ো। রাজিয়া তার টাকার 2/5 অংশ দেবনাথকে ও 3/10 অংশ সুমিতাকে দেওয়ার পরে তার কাছে 180 টাকা রইল। প্রথমে রাজিয়ার কাছে কত টাকা? তাহলে প্রথমে রাজিয়ার কাছে কত টাকা আছে তুমি জানো না তো। না। তাহলে ওটাকে এ ধরা হয়েছে। এবার বুঝতে পারছো? মোট টাকার পরিমাণ তাহলে কত? এ। আচ্ছা, তাহলে দেবনাথকে কত দিয়েছে? 2/5 2/5 দিয়েছে তো। কত টাকা 2/5 অংশ দিয়েছে? এ টাকার, তাই তো? এটা বুঝতে পেরেছো তো? তাহলে এ টাকার 2/5 অংশ কত হচ্ছে? a × 2/5, মানে 2a/5। আর সুমিতাকে কত দিয়েছে? 3/10 কত টাকা 3/10 অংশ দিয়েছে? এ টাকার 3/10। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? a গণিত 3/10, তাহলে কত হচ্ছে? 3a/10 এত টাকা, তাই তো? বলছে এরপর 180 টাকা বাকি থাকলো। তাহলে দেবনাথ আর সুনিতাকে দেওয়ার পর বাকি ছিল বলেছে। তাহলে এবারে দুজনে মোট কত পেল? দুজনে মোট পেল কত টাকা? দুজনে মোট পেল। যোগ করতে হবে তো। কি যোগ করব? 2a/5 প্লাস 3a/10, তাই তো? 5 আর 10 এর লসাগু 10। 10 এর মধ্যে 5 কতবার যায় বলো? 10 এর মধ্যে 5 কতবার যায়? 10 এর মধ্যে 5 5 বার যায়। 10 এর মধ্যে 5 মানে 10 কে 5 দিয়ে ভাগ করা দুবার। 2a × 2 মানে কত? 4a। না ভেবেছি কেন? বিয়োগ কর, তুমি তো দেখতে পাচ্ছ এখানে যোগ চিহ্ন দেওয়া আছে। 10 এর মধ্যে 10 কতবার যায়? কি 3a × 1 3a। তাহলে কত হলো? 7a/10 এত টাকা, তাই তো? তাহলে এটা দুজনে মোট পেলো। তাহলে বাকি এর পরে বলেছে বাকি থাকলো। তাহলে বাকি টাকার পরিমাণ কত? বাকি থাকলো। তাহলে মোট টাকার পরিমাণ এ ছিল তো। দুজনকে মোট এই টাকাটা দিল তো। তাহলে বাকি কত থাকলো? a - 7a/10, a মানে a/1, তাই তো? এখানটা বুঝতে পারছো?
মোট টাকা থেকেই তো দুজনকে দিলো, তো দুজনে তো এই টাকাটা পেলো যোগ করে, এবার বাকি তো এ থেকে এটা বাদ যাবে তো, তাহলে কত হচ্ছে 1 আর 10 এর লসাগু 10, 10 এর মধ্যে 1 কত বাদ যায় বলো, 10 এর মধ্যে 1 কত বাদ যায়, দুবার এই সরি 10 বার 10 এর মধ্যে 1 মানে 10 কে 1 দিয়ে ভাগ করা, 10 কে 1 দিয়ে ভাগ করলে কত হয়, হ্যাঁ তা 10 ইন্টু এ কত 10a, আর 10 এর মধ্যে 10 কত বাদ যায় একবার 7a, মাঝে মাইনাস সাইন আমি অলরেডি দিয়ে দিয়েছি, বলো 10a থেকে 7a বিয়োগ করলে কত হয়, 3 থেকে 7 এ হ্যাঁ বলো, 3 হ্যাঁ 3a, 3a কনফিডেন্টলি বলবে, ভুল হলে বলে দেওয়া হবে, 3a বাই 10 টাকা, বোঝা গেল, তাহলে এত টাকা বাকি আছে তো, আবার অঙ্কে কত লেখা আছে, ওখানে কত টাকা বাকি আছে সংখ্যায়, 180 টাকা। তাহলে 180 টাকা বাকি, তাহলে এটা মানে 180, ঠিক আছে, হ্যাঁ তাহলে 3a বাই 10 ইকুয়াল টু 180, তাই তো, তাহলে 3a বাই 10 মানে কি 3 বাই 10 ইন্টু a ইকুয়াল টু 180 তো, তাই তো, তাহলে এর মান কত হবে, কি বলেছিলাম যে ভগ্নাংশ বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হয়, কি হয়, ভগ্নাংশ বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হয়, যোগ, বিয়োগ হয় এটা ইনটু আছে, গুণ আছে, তাহলে ভাগ হবে। ভাগ হবে, বুঝতে পারলে, তাহলে ভাগ হলে কি হবে, উল্টো হয়ে যায় তো, তাহলে 3 এর 10 থেকে 10 এর 3 হয়ে যাবে, বুঝলে, রেসিপ্রোকাল হয়ে যায়, অনন্যক হয়ে যায়, 180 ইনটু 10 তাহলে কত হচ্ছে 3 ষাটে 180, সেটা 10 থেকে যে মিলিস 10 লিখেছি, শূন্য এরকম হয়, 60 10 এ কত, 60 ইন্টু 10 600 টাকা, ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা, হ্যাঁ তাহলে প্রথমে 600 টাকা ছিল, আর কত টাকা দিয়েছে 420 টাকা দিয়েছে, কি করে পেলাম 180 টাকা বাকি আছে, 600 থেকে 180 টাকা বাদ দিলে 420 হয়, ঠিক আছে, বুঝতে পারলে, তাই তো হচ্ছে 600 থেকে 180 বাদ দিলে তো 420 হয়, 600 মাইনাস 180 ইকুয়াল টু 420, ঠিক আছে, তাহলে হচ্ছে কত টাকা ছিল, 600 টাকা ছিল, কি বুঝতে পারলে, দেখো মাথা ঢুকলো, ভালো করে সম্পর্কগুলো বুঝতে হবে, যে কত টাকার তার কত অংশ, সেগুলো বুঝতে হবে, হ্যাঁ মাথা ঢুকলো এটা, হ্যাঁ লিখে নাও এগুলো সব, ক্লিয়ার করে নাও, লিখে নাও তুমি, তোমার মোছা হবে, ভাবছি ফাঁকা জায়গাটায় দিয়ে গেলে ওতে কি 600 দিতে হবে। হচ্ছে লেখা হয়ে গেছে, লেখো লেখো, আজকে স্কুল যাবি যাবে তো সিয়ার তো আরে না যাবে যাবে সব যাবে ভাই দেখ এইগুলো বেশ কালো কালো আছে ওটা সাদা হয়ে গেছে পড়ছি না
হ্যাঁ হ্যাঁ অনেকের কাছে আমার নাম্বারটা নাই, হোয়াটসঅ্যাপে মেসেজটা যাবে করে এটা কত সেকেন্ড লাগবে বলো? বুলেট ট্রেন চালাই দিই না। চালাই না, চালাই। এই গাধা। ও হ্যাঁ ভাগ আছে তো দেখেছি। অল্প 10 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া। আমার গাধা বলছে। করে সোজা লিখে দিই। কত নাম্বার চলছে তোমার? মানে নামটা লিখে নিই, বুঝলি কথা? পাগল ঠাকুর আছিস রে। শুধুমাত্র বাঁ দিকের গুলো অনন্য হয়। স্যার স্যার বলছি শুধুমাত্র ডান দিকের গুলো অনন্য হয় তো? ডান দিকের গুলো অন্য হয় বলতে কথাটা মানে বুঝলাম না। মানে এই ভগ্নাংশ যদি বাঁ দিক থেকে ডান দিক যায় তাহলে অনন্য হবে। সেটা কিন্তু বুঝি। যদি সমীকরণের সময় বাঁ দিক থেকে ডান দিক চলে গেল, যেমন এখানে অঙ্কগুলোতে দেখানো হয়েছে ইনটু করে, যে 2/3 2/3 ইনটু a ইকুয়াল টু কিছু একটা, তাহলে a এর মান কত হবে? কিছু একটা ইনটু 3/2 হয়ে যাবে, হ্যাঁ কারণ ভগ্নাংশ বাঁ দিক থেকে ডান দিকে চলে যাচ্ছে। কারণ তুমি শুধু a এর মান বার করবে, ভ্যারিয়েবলের মান বার করবে, চলরাশির মান বার করবে, যেটা ধ্রুবক তার মান অপরিবর্তিত থাকে, ধ্রুবকের মান চেঞ্জ হয় না। কথাটা ভালো করে বুঝবে, ভালো করে শুনবে কথাটা যখন পড়াবো, যে কোনটা কোন দিকে যাবে তার একটা পদ্ধতি রয়েছে, ঠিক আছে? ছয় পয়সা হয়েছে?
ডানেরটা 6/57 বেরিয়েছে। 6/57। হ্যাঁ, তুই নামটা মুখস্থ করিস দিদি। নিশ্চয় 76 থেকে 57 ঠিকঠাক করে বল। ও। 19/6 নাম তো মুখস্থ না করলে হবে না। হয়ে গেছে সব লেখা? হ্যাঁ হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ এদিকে তাকাও, হয়ে গেছে? হ্যাঁ স্যার। 1 বছর আগে। আসলে 10/20, 20/5 ভাজিত 5/5, 5/6, 2 3 6, 2 10 20। ये काटा ये कैसे संभव है? मैंने इसका देखा 10/3 ये तो हंसते को আচ্ছা একটা জিনিস দেখো, যেটা বলছিলে যে কিভাবে চেঞ্জ হয়। ধরো এরকম একটা জিনিস আছে যে a বাই b আছে, হ্যাঁ তাকে তুমি c বাই d দিয়ে ভাগ করছো। 7/8 তাহলে প্রথম যে ভগ্নাংশটা আছে a বাই b, সেটার কোনো চেঞ্জ হবে না। ভাগ থেকে গুণ হয়ে গিয়ে পরেরটা চেঞ্জ হয়ে গিয়ে d বাই c হয়ে যাবে, যে অনন্য হয়ে গেল। ঠিক আছে, এইখানটায় অনন্য হয়ে গেল, রেসিপ্রোকাল। কেন অনন্য করলো? তার কারণ গুণের উল্টো হচ্ছে ভাগের উল্টো হচ্ছে গুণ, দিয়ে a ইন্টু d হয়ে যাবে ad, b ইন্টু c হয়ে যাবে bc। বুঝলে? প্রথম ভগ্নাংশটা পরিবর্তন হবে না। শুনলে? 12টা দেখো, 12টা কি আছে? 15 ভাজিত 5/3, তাই তো? হ্যাঁ, হ্যাঁ ভাজিত 5/3, তো এটা কি হয়ে যাবে? 15 গণিত 3/5 হয়ে যাবে, অনন্য হয়ে গেল। ঠিক আছে, 5 একে 5, 5 3 15, 3 ইন্টু 3 9। বুঝলে? দিয়ে এবার এখানে এরকম একটা জিনিস লিখতে হয়, বইতে লেখা থাকে নির্ণেয় মান 9 বলে। নির্ণেয় মান কতটা লিখবে? ঠিক আছে, বুঝতে পারলে? মান নির্ণয় করে জিজ্ঞেস করেছে। দুয়েরটা হচ্ছে 14 ভাজিত 7/2। স্যার স্যার হ্যাঁ। যে ওটা রেসিপ্রোকাল বললেন নাকি গাল বললেন? রেসিপ্রোক্যাল, রেসিপ্রোক্যাল, সিএল। তাহলে 14 গণিত কত হয়ে যাবে? 2/7 হয়ে যাবে তো? তাহলে 7 একে 7, 7 দুগুণে 14, তাহলে কত হলো? 4। তাহলে মান ইকুয়াল টু 4। ঠিক আছে, 3 নম্বরটা কত আছে? 6/13 ভাজিত 3 কি হয়ে যাবে বলো? 6/13 গণিতক, তারপরে কি হবে বলো? এদিকে দেখো, 3টা কি হয়ে যাবে? 3টা কি হবে? অনন্যক হবে। 3 এর অনন্যক কত? 3 এর অনন্যক 3। তুমি বুঝতে পারছো না ব্যাপারটা? কেন বুঝতে পারছো না বলতো? এটা সংখ্যাকে উল্টে দাও, এটা কিন্তু অনন্যক বলে। তো 3 কে উল্টালে কি 3ই থাকে? উল্টানো মানে 1 দিয়ে ভাগ করা। তাহলে মানে 1 কে 3 দিয়ে ভাগ করা। 3 কে উল্টালে কত? 1/3। বুঝতে পারছো? 1/3 ভাগ থেকে গুণ হচ্ছে তো, মানে অনন্যক হচ্ছে, ভাগের অনন্যক হচ্ছে গুণ, উল্টোটা। তাহলে 3 এর অনন্যক হচ্ছে 1/3, দিয়ে 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে হচ্ছে 2/13। এই যে, বুঝতে পারলে? চারটা বলো কি আছে? 12/19 ইন্টু 6। ইন্টু মোডে না, ডিভাইডেড বাই।
যেটা কি হবে বলো, এদিকে বলো। তাহলে 12/19 এটা একই থাকবে, তারপরে কি হয়ে যাবে? আমি বলবো হ্যাঁ বলো, তারপরে ইয়ে গুণিত তুমি বলো বলো। ভাগের উল্টো কি? গুণ তারপরে কি হয়ে যাবে? গুণিত দিয়ে 2 × 6 হ্যাঁ 6 কে 6, 6 দুগুণে 12, তাহলে কত হলো? 2/19, তাই তো? ও আমি আরেকবার কাটা কুটে ওইটা 5-এরটা কত আছে? যেটা আছে 5 পূর্ণ 1/5 ভাজিত 13/2 5 পূর্ণ 1/5 ভাজিত 13/2। 5 পূর্ণ 1/5 কত হয়? 26 5 5 25, 26/5। এদিকে দেখো, আগে দেখে নাও না, তারপরে উল্টে গেল, ভাগ থেকে গুণ হয়ে গেল, এটা 2/13 হয়ে গেল, ঠিক আছে? 13 1 13, 13 দুগুণে 26, তাহলে কত হলো? 4/5। এই যে 2 × 2 4, বুঝলে? ছয়টা কত আছে? ছয়টা 2 পূর্ণ 2/5 ইন্টু 1 পূর্ণ 1/5 ইন্টু কত? ভাগ আছে তো, হ্যাঁ জানি যাই হোক না। 5 দুগুণে 10 আর 2 12/5 ভাজিত 5 1 5, 1 6/5, তাই তো? তাহলে কত হলো? 12/5 গণিত 5/6 হয়ে যাবে, ঠিক আছে? এই যে উল্টে যাচ্ছে, হ্যাঁ বুঝতে পারলে? দিয়ে 5 5 কেটে গেল, 6 1 6, 6 দুগুণে 12, তাহলে উত্তর থাকবে শুধু 2, কারণ নিচে কেটে যাওয়া মানে হচ্ছে 1, কেটে যাওয়া মানে 0 নয়, ঠিক আছে? তাহলে মান হচ্ছে 2, ঠিক আছে? 6টা হলো। 7টা কত আছে বলো? 7টা কত? 4 পূর্ণ 3/7 ভাজিত 3 পূর্ণ 2/7, তাহলে 4 7 28, 3 যোগ করলে কত? 31/7 ভাজিত 3 7 21 আর 2 23/7, ঠিক আছে? এখানে যেন কোনো ভুল না হয়। দিয়ে 31/7 অপরিবর্তিত থাকবে, ভাগের অনন্য গুণ, এটা 7/23 হয়ে যাবে, উল্টে গেল, তাই তো? দিয়ে 7 7 কেটে গেল, পড়ে থাকলো 31/23, এটা হয়ে যাবে অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ করতে হবে। 23 1 23, 23 বাদ দিলে হচ্ছে 8, তাহলে কত হবে? 1 পূর্ণ 8/23, ঠিক আছে? মান ইকুয়াল টু 1 পূর্ণ 8/23। মিশ্র ভগ্নাংশ করতে হবে যদি অপ্রকৃত ভগ্নাংশে উত্তর আসে, ঠিক আছে? অপ্রকৃত ভগ্নাংশ মানে ইমপ্রপার ফ্র্যাকশন হ্যাজ টু বি কনভার্টেড ইনটু মিক্সড ফ্র্যাকশন, মানে মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে? অপ্রকৃত ভগ্নাংশে উত্তর রাখা যাবে না, বোঝা গেল? আচ্ছা 13টা বলো। 13টা আছে ঠিক উত্তরটি খুঁজে দাগ দিন। 3 4-এর মধ্যে 1/16 কতবার আছে? এই গড়টা মানে কি? যে 3 4-এর মধ্যে 1/16 কতবার আছে? 10-এর মধ্যে 2 কতবার আছে? কি করে পেলে? কাকে কি দিয়ে ভাগ করেছো? 10কে 2 দিয়ে ভাগ করেছো, তাই তো? তাহলে এখানে কি করতে হবে? 3 4-এর মধ্যে 1/16 কতবার আছে, তাহলে কি করতে হবে? কাকে কি দিয়ে? 3 4, 3 4-কে 1/16 দিয়ে ভাগ করতে হবে, বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করতে হবে। 3 4 আর 1/16-এর মধ্যে 3 4 বড়, বোঝা গেল? কারণ কি করে চোখে দেখি বুঝতে পারা যাবে বড়? 3 4 মানে লব আর হরের মধ্যে বিরাট কিছু ডিফারেন্স নেই, আছে কি? লব 3 হর 4, আর এখানে 1/16, লব হয়ে যাচ্ছে 1, হর হয়ে যাচ্ছে 16, মানে 16 ভাগের 1 ভাগ, বুঝলে ব্যাপারটা? তাই কে বড়? 3 4 বড় তো, তাহলে 3 4-কে 1/16 দিয়ে ভাগ করতে হবে। যদি জিজ্ঞেস করে 3 4-এর মধ্যে 1/16 কতবার আছে, তাহলে 3 4 ভাজিত 1/16, ঠিক আছে? তার মানে হচ্ছে 3 4 ইন্টু 16/1, ঠিক আছে? এবারে 4 1 4, 4 4 16, 3 × 4 12, তাহলে লিখতে হবে 12 বার আছে, 12 বার আছে, হ্যাঁ ঠিক আছে? কোন অপশনটা হবে? বি।
এটা লিখতে হবে, কিন্তু এই বিটা যদি না লেখো খাতায় তাহলে কিন্তু নম্বর দেবে না। কারণ তোমাকে জিজ্ঞেস করেছে যে ঠিক উত্তরটা খুঁজে দাগ দি, বি লিখতে হবে খাতায়, বোঝা গেল? কারণ ABCD তোমাকে দেওয়া আছে, ঠিক আছে? এইটা কিন্তু লিখতে হবে, এইটা লিখলে কিন্তু নম্বর দেবে না এখনো পর্যন্ত। এটা তুমি অঙ্কের উত্তর বার করেছো, তোমাকে বলেছে সঠিক উত্তর, মানে 4টে উত্তর দেওয়া আছে, এর মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে, মানে যেই অপশনের মধ্যে 12 আছে সেটা লিখতে হবে, বোঝা গেল? একবার বললাম মাথায় যেন ঢোকে, এটা এমন কিছু ব্যাপার না, এরপরে বাঁদরও বুঝতে পারবে। হ্যাঁ, যে কি বলা হচ্ছে। পরেরটা বলো। একটি ফিটের 17 অংশের দৈর্ঘ্য 56 মিটার, ফিটের মোট দৈর্ঘ্য কত হতে পারে? তাহলে মোট কত হয়? মোট এক অংশ তো, হ্যাঁ মোট ফিতে মোট ফিতে, হ্যাঁ এক অংশ তো। 1 অংশ। আচ্ছা, তাহলে এবার কি করবে? 7/8 অংশ। তাহলে 7/8 অংশ মানে কত মিটার? কি লেখা আছে বলো? 7 8 17 অংশ সমান 56 মিটার, তাই তো? তাহলে এক অংশ কত?